হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে রানী মায়াবতীর অন্তর্ধান রহস্য। আজ পড়ছি প্রথম পর্ব। বেলা 8:10। একটু আগে চায়ের দোকানের ছেলেটা দুজনের মতো ব্রেকফাস্ট, চা, টোস্ট আর ডবল ডিমের অমলেট এনে খাইয়ে গেছে। টেবিলের ওপর খালি কাপ, ডিশ দুটো পড়ে রয়েছে তার সাক্ষী হয়ে। পাশে নুন আর মরিচ গুঁড়োর সুন্দর শিশি দুটো। এ দুটো টিসির কেনা। তা কেনাকাটার কাজটা টিসি করে, আর ছোটোখাটো জিনিসের ব্যাপারে সে বেশ একটু শৌখিন। চায়ের দোকানের ছেলেটা অবশ্য নুন মরিচ আনে, কিন্তু ওদের সেই ফুটো বুঝে আসা শিশি থেকে ঝেড়ে ঝেড়ে বার করতে ধৈর্য থাকে না। টিসির তো নয়, তাই নিজেদের স্টকে রেখেছে জিনিস দুটো। তা ধৈর্যটা টিসির সব বিষয়েই একটু কম। এই যেমন নিচে থেকে ছুঁড়ে দেওয়া রাবার ব্যান্ড মোড়া খবরের কাগজের প্যাকেটটা বারান্দায় এসে পড়া শব্দটি শোনা মাত্রই টিসি সেটা দোপা হেঁটে কুড়িয়ে নিয়ে যায় না। ঘর থেকেই একটা পাক মেরে বারান্দায় পা ফেলেই যেন ছোঁ মেরে তুলে নিয়ে যায়। এমকে বলে, অমন করে ছুটে যাস কেন রে টিসি? কেউ কি কেড়ে নিয়ে যাচ্ছে? টিসি তখন একটু হ্যাবলা হাসি হেসে বলে, তোর মতন আমি অমন ধৈর্য ধরতে পারি না বাবা। আজও নুন মরিচের শিশি দুটো তুলে রেখে খালি কাপ সরিয়ে টেবিলটা সাফ করবে বলে হাত লাগাতে যাচ্ছিল। ওই পাকানো কাগজটা এসে পড়ার ঠক শব্দটা শুনতে পেয়ে এমন একখানা লাফ মারল যে তার ধাক্কায় টেবিলটা নড়ে উঠে একটা কাপ ছিটকে মাটিতে গিয়ে পড়ল। কাপটা ভাঙল না, নেহাত অভঙ্গুর বলেই। নিজেরই হাত পায়ের ঠিক নেই বলে টিসি নিজেই বুদ্ধি করে আনব্রেকেবল কাপ ডিশ কিনেছে। ভাঙল না, তবু পড়ল তো। টিসি সেদিকে দৃষ্টিপাত না করে রোল করা কাগজ দুটো কুড়িয়ে এনে ফস করে রাবার ব্যান্ডটা টেনে খুলে ফেলে দিয়ে ইংরেজি কাগজখানা এমকের দিকে ঠেলে দিয়ে নিজে বাংলাখানার ভাঁজ খুলে ফেলে প্রথম পাতায় চোখ না বুলিয়ে ভিতরের একটা পাতার উপর চোখ রাখে। সবই ঘটে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। যে পাতাটায় চোখ ফেলল সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের কলাম। টিসির চোখে বাড়ি, জমি, ফ্ল্যাট, ক্রয় বিক্রয়, ভাড়া। দৈনিক লোকবার্তায় এই বিজ্ঞাপনগুলি বেশ বেশি থাকে। টিসি আর এমকের ঢাকুরিয়ায় এই ছবির মতো সুন্দর ছোট্ট ফ্ল্যাটটি অন্য সব দিক দিয়ে খুবই ভালো, সুবিধেরও। অসুবিধে হচ্ছে বড্ড ছোট্ট, মাত্র একখানি ঘর, আর ড্রয়িং কাম ডাইনিং নামের যে অংশটুকু সে একটি সোফা কাম বেডের মাপেই প্রায়। সেখানে এদের সুটকেস, বাক্স, বাড়তি জুতোরা। বসবার ঘর একটা বিশেষ দরকার, নিজেদের বসবার জন্য নয়, অন্যদের বসাবার জন্যই। আর সেই অন্য লোকেরা হচ্ছে একদম বাইরের লোক। তাদেরকে নিজেদের শোয়ার ঘরে বসাতে বেশ অস্বস্তি লাগে। শুধু তো শোবার ঘরই নয়, খাওয়া, বই পড়া, নিজস্ব কাজ টাজ করা, সব কিছুই। কি আছে আর কি নেই এই ঘরে। কাজেই ক্লায়েন্ট এলে বসানোর অসুবিধে। বারান্দাটায় অবশ্য বসার জায়গা হিসেবে একটু ব্যবস্থা করে নেওয়া যায়, কিন্তু যারা আসে তারা কোথাও থেকে কেউ কিছু শুনতে পাবে না আশ্বাস পেলেও খুঁতখুত করে।
দরজা ভেজালে ঘরে চুপি চুপি কথা বলতেই পছন্দ করে। তাই এই বাড়ি জমি ফ্ল্যাটের কলম দেখা। সুবিধা মতো একটা ফ্ল্যাট যদি ভাড়া পাওয়া যায়। এই ফ্ল্যাটটা বিক্রি করে ফেলতে মন নেই এদের, বিশেষ করে টিসির। সে বলে, অমন চিন্তা মনেও আনিসনি এমকে। এই ফ্ল্যাটখানা আমাদের পয়মন্ত, তাছাড়া অন্য সব দিকেই সুবিধে। এমন হাতের কাছে চায়ের দোকান, ভাতের হোটেল আর কোথাও পাবি তার গ্যারান্টি আছে? এখন আর টিসি গ্যারান্টি বলে না। এমকের তাড়া খেয়ে খেয়েই শোধরাচ্ছে। ইংরেজি বলার ভারী শখ টিসির। এমকে ভুলে টুলে মক্কেল বলে ফেললে টিসি তাকে আকেল দেয়। মক্কেল মক্কেল করবি না বলছি। কেন, ক্লায়েন্ট বলতে কি হয়? এই যে বাংলা ইংরেজি দুখানা কাগজ নেওয়া হয়, সেও ওই টিসির শখের কারণে। ওর মতে ক্লায়েন্টরা এসে ঘরে একখানা ইংরেজি কাগজ না দেখলে প্রেস্টিজ থাকে না। তবে ইংরেজি কাগজখানাকে কিছু কিছু পড়ে ফেলতে হলেও পুরো দিনটা লেগে যায়। আহা, কবে যে এমকেটার মতো গড়গড়িয়ে পড়ে ফেলতে পারবে? তবে পারবে ঠিকই, এ আত্মবিশ্বাস তার আছে। আপাতত সে হুমড়ে পড়েছে দৈনিক লোকবার্তার ওই বাড়ি ও ফ্ল্যাটের কলমে। কিন্তু আজকাল আর বাড়িটারি ভাড়া দিতে কেউ তেমন উৎসাহী নয়। সব খবরই ওনারশিপের। সেদিন তো একজন দালাল বলেই দিল, বাড়ি ভাড়া দেওয়া আর ব্রাহ্মণকে দান করে ফেলা একই কথা দাদা। জন্মের শেষে হাতছাড়া। ভাড়াটে মরে গেলেও বাড়ি ছাড়ে না। শুনে থমকে উঠেছিল টিসি। হ্যাঁ, ভূত হয়ে আগলে বসে থাকে নাকি? দালাল অমায়িক হেসেছিল। ভূত বললে ভূত, ভবিষ্যৎ বললে ভবিষ্যৎ। ছেলে পুলে নাতি পুতিকে রেখে দিয়ে যায় সেই কর গাড়িয়ে। তেমন কেউ না থাকলে ভাইপো ভাগ্নে কেউ। তার মানে কেনার কথাই ভাবতে হবে। কিন্তু সে তো আর চারটিখানি কথা নয়। চোখ বুলোতে বুলোতে হঠাৎ চেঁচিয়ে ওঠে টিসি, মদনা, পেয়ে গেছি। বেশি আবেগের সময় মদনা বলে ডেকে না ফেলে পারে না ট্যাপা। কি পেয়েছিস? ভাড়াটে ফ্ল্যাট একটা, ঠিক যেমনটি চাইছি আমরা। বড় বড় দুইখানি। আচ্ছা, শুনছি তো। তোর লোকবার্তায় এ খবরটা বেরিয়েছে? দেখ তো। কোন খবর? দুইখানি ঘর ও দালান, সামনে বারান্দা। হ্যাঁ, কি বললি? কোন খবর? এই যে পাথরগুড়ির রাজপ্রাসাদ থেকে রানী মায়াবতী। ও হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। রহস্যময় অন্তর্ধান। পাথরগুড়ির প্রাচীন রাজপ্রাসাদ মণিমঞ্জিল হইতে অকস্মাৎ 92 বৎসরের বৃদ্ধা রানী মায়াবতী আশ্চর্যভাবে নিরুদ্দেশ। জীর্ণ প্রাসাদে তখনও লোকসংখ্যা শতাধিক। কেহই কিছু বলিতে পারিতেছে না। নিকট আত্মীয়ের মধ্যে তাহার পৌত্র রাজা জীবেন্দ্র নারায়ণ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি এবং এমএলএ। পিতামহীর এই অন্তর্ধানে তিনি দিশাহারা। অনুসন্ধান চলিতেছে। কেসটা সত্যি রহস্যের, তাই নয় রে ট্যাপা? অত বুড়ি অত লোকের মাঝখান থেকে নিরুদ্দেশ হলো কি করে? ট্যাপা বলে, শুনি যে এখন আর কোথাও রাজা রানী বলে কিছু নেই। তবু দেখি যেখানে সেখানে রাজাও আছে, রানীও আছে। ওই পাথরগুড়িটা আবার কোথায়? নর্থ বেঙ্গলে। ওখানে তো যত গুড়ির ছড়াছড়ি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, এটা হচ্ছে পাথরগুড়ি। তো হ্যাঁ রে, বুড়িকে কেউ খুন করে গুম করে ফেলেনি তো? রানী যখন তখন কিছু না কিছু টাকা কড়ি, সোনা টোনা, হিরে মুক্ত
থাকতেই পারে। তো লোভী আর পাজি লোকের তো অভাব নেই জগতে। খুন করা গুম করা কি সহজে সম্ভব? ভেবে দেখ, গরিব গেরস্থ লোকের বাড়িতেও অত বুড়িদের কাছাকাছি একটা দাসী থাকে, আর এ হলো গিয়ে যতই হোক রানী। দুটো একটা অন্তত আয়াও ছিল দিনে রাতে সর্বদা কাছে থাকতে। ট্যাপা বলে ওঠে, তাদের মধ্যেই কাউকে হাত করে বিষ দিয়ে হাপিস করে ফেলা যায়। তুই তো বললি জগতে লোভী আর পাজি লোকের অভাব নেই। সে তো নেই, হাপিস করে ফেলাও কোনো প্রবলেম নয়। সামান্য কিছু টাকার লোভেও ওইসব লোক তা করতে পারে। কিন্তু কথা হচ্ছে, লাশটা হাপিস করবে কি করে? 3 মহলা প্রাসাদ, অত লোকের মধ্যে থেকে একটা লাশ হাপিস করা সম্ভব? কেউ না কেউ দেখে ফেলবে না? সকলেই তো লোভী আর খারাপ নয় যে ষড়যন্ত্রে যোগ দেবে। তাহলে বাড়ির মধ্যেই কোথাও পুঁতে ফেলতে পারে। পুরনো রাজবাড়ি, বাগান তো থাকতেই পারে। তোর মাথায় অবশ্য অনেক চিন্তা আসে টিসি, কিন্তু ভাব। এমকে বলে, মানুষটিকে, রানী মায়াবতী, সে মানুষ কতক্ষণ বেওয়ারিশ পড়ে থাকবে? তাই অত সব সম্ভব। তাছাড়া এখন রাজা টাজার মহিমা না থাকলেও দেখলি তো, নাতিও একটি বিশিষ্ট লোক। মফস্বল অঞ্চলে একজন এমএলএও কেউ কেটা। সেই লোক বুড়ি ঠাকুমাকে হারিয়ে দিশেহারা। তার মানে ঠাকুমাকে খুব ভালোবাসে। সে কি আর ঠাকুমার জন্য বেশি বেশি কেয়ার নেয়নি? ট্যাপা হঠাৎ রেগে উঠে বলে, তা নিত তো নিত, তাতে আমাদের কি? এ কি আমাদের কেস? তাই তা নিয়ে আমাদের দামি মাথা দুটো ঘামাতে হবে? কোথায় কোন কাঠগুড়ি না হামাগুড়ির একটা বুড়ি নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে নিয়ে এত ডিসকাশন করে ফালতু সময় নষ্ট কি জন্য? যেটা বেশি দরকারি জানিয়ে তোকে বলতে যাচ্ছিলাম। এমকে অবাক হয়, কোনটা? চমৎকার, ভুলেই মেরে দিলি। বললুম না, ঠিক আমরা যেমনটি চাইছি তেমনটি। দেখ না, ফ্ল্যাট ভাড়া, একতলায় বড় রাস্তার ধারে, 2খানি বড় বড় ঘর, দালান, রান্নাঘর, স্নানের ঘর সহ। বিশদ সন্ধানের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করুন। সাক্ষাতের সময় রবিবার বাদে সকাল 8টা হইতে 10:30। ঠিকানাটা দেখছিস? ভবানীপুরে হরিশ মুখার্জি রোড। আমাদের যেতে যেতেই, আর গিয়েই বা কি হবে, এতক্ষণে হয়তো ভাড়া হয়েই গেল। সব পাড়া আমাদের মতন নয়, অনেক পাড়ায় খুব ভোরবেলায় কাগজ এসে যায়। আর এ খবর তো মাছিদের কাছে গুড়ের কলসি ভেঙে যাওয়ার মতো। কত ভাড়া তা লিখেছে? বিজ্ঞাপনে সেটি খুলে বলে নাকি? এমকে একবার হাত উল্টে ঘড়িটা দেখে নিয়ে বলে, কত বললি? 10:30 না? হয়ে যাবে। একটা নয় অটো নিয়ে নেব। তবে মনে হচ্ছে খুব পুরনো বাড়ি। হাত গুনলি? না, ওই যে বলেছে দালান, রান্নাঘর, ভাড়ার ঘর আজকাল আর ওসব কেউ বলে না, থাকেও না। তাছাড়া বড় বড় ঘর, নতুন ফ্ল্যাট বাড়িতে আজকাল কেউ বড় বড় ঘরও করে না। অবশ্য পুরনো হলেই যে কি হলো, যাবি না? এখন আবার টেবিল সাফ করতে বসলি? এসে হবে। ঘরটা এইভাবে রেখে যাওয়া হবে? জাস্ট 2 মিনিট, দেখ না। তুই তো আমায় কিছু করতে দিবি না, সব একা করবি। তুই করতে বসলে 10 মিনিট, আমি করলে 2 মিনিট, এই তো হয়ে গেল। বলেই ট্যাপা আলনা থেকে প্যান্ট আর শার্টটা হাতে নেয়। এমকে বলে, সকালে যে কেন ওই লুঙ্গিটা পরিস? কাজ করার সুবিধে হয় রে। তুই ততক্ষণ চুলে চিরুনি লাগা না, আমি এলাম বলে।
বলেই যেই বাথরুমের দিকে পা বাড়িয়েছে, ফ্ল্যাটের দরজায় জোর শব্দে বেল বেজে ওঠে। হলো তো, ট্যাপা বলে। বেরোনোর 12টা বাজিয়ে দিল। যাই, রক্ষে ঘরটা ঠিক করে নেওয়া হয়েছে, এই জন্যই আলাদা একটা ঘর। তুই দৌড় খুলে ওকে 1 মিনিট আটকা, বলে চলে যায় বাথরুমে সাজ বদলে নিতে। ততক্ষণে আর একবার বেল। এমকে এগিয়ে যায়, তবে ধীরে সুস্থে। সম্পূর্ণ অচেনা একটি প্রৌঢ় ভদ্রলোক, চেহারায় একটু উস্কো খুস্কো ভাব। মনে হচ্ছে রাতে ঘুম না হওয়া, সকালে স্নান না করা চেহারা। এটাই কি যুগলরত্ন অফিস? অফিস বললে অফিস, চেম্বার বললে চেম্বার। যুগলরত্ন মানে দুজন তো? আমি তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। একটি রত্নের দেখা পেয়ে গেছেন, আরেকটির দেখা এই পেলেন, বলে পেছনে এসে দাঁড়ায় ট্যাপা, একদম ফ্রেশ হয়ে, একদম ঝকঝকে পোশাক, চুল পরিপাটি। ভদ্রলোক একটু ইতস্তত করে বলেন, আচ্ছা, এরা ডিটেকটিভ তো? তাই বলতে পারেন। তাহলে আপনারাই কি? আমরাই। ভদ্রলোক আরও ইতস্ততভাবে বলেন, আমি ভেবেছিলাম। ট্যাপা ফস করে বলে ওঠে, বেশ জাঁদরেল গোছের ব্যাপার, কেমন হতাশ হলেন? এমকে মনে মনে ঠোঁট কামড়ায়, তাড়াতাড়ি বলে, আসুন ভিতরে আসুন। ভিতর বলতে অবশ্যই সেই এক মেয়ে বা দ্বিতীয় ঘরটি। এমকে দেখে অবাক হয়ে যায়। ইতিমধ্যেই ট্যাপা দুজনের নেওয়ারের খাট দুখানার ওপর দুখানা নতুন কেনা সুন্দর বেড কভার পেতে ঘরের চেহারা ফিরিয়ে ফেলেছে। ইস, ছেলেটার এত গুণ! শুধু বাইরের লোকের সামনেই যদি একটু কম কথা বলতো। ভদ্রলোক ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বলেন, একটু ভিতর দিকের কোনো ঘরে বসলে হতো। আমার একটু গোপনীয় কথা ছিল, মানে একটু বিশেষ প্রাইভেসি চাইছিলাম। ট্যাপা দরাজ গলায় বলে, এ বাড়িতে বাথরুম ছাড়া এর থেকে বেশি প্রাইভেসি পাবেন না, ভিতরে কোনো ঘরটর নেই। এমকে কড়া চোখে তাকায়, কিন্তু যার দিকে তাকায় সে তখন অন্যদিকে তাকিয়ে আছে। দেখছে দরজার পাশে পাপোশটা বাঁকা মতো হয়ে রয়েছে। ভদ্রলোক তবুও সভয়ে বলেন, কেউ এসে পড়বে না তো? আমরা দুজন ছাড়া বাড়িতে আর কেউ নেই, থাকে না। মদনা আবার সেই রকম তাকায়, তারপর তাড়াতাড়ি বলে, বসুন। বসেন ভদ্রলোক, তারপর বলেন, দেখুন, আমি খুব বিপদে পড়ে। ট্যাপার হঠাৎ মনে পড়ে যায় তার সংকল্প বাইরের লোকের সামনে বেশি কথা বলবে না, তাই চুপ করে যায়। মদনাই বলে, বিপদে ছাড়া আর কে আমাদের কাছে আসে বলুন তো? আসছেন কোথা থেকে? অনেকটা দূর থেকেই, নর্থ বেঙ্গল থেকে। নর্থ বেঙ্গল শুনেই দুই বন্ধু উৎফুল্ল হয়ে নড়ে চড়ে বসে। এইমাত্র না কাগজে এই নর্থ বেঙ্গলেরই একটা ঘটনা পড়া হলো, ব্যাপার কি? ভদ্রলোক গলার স্বর নামিয়ে বলেন, আমি ওখানকার পাথরকুড়ির রাজবাড়ির পুরনো আমলের ম্যানেজার। ওখানে অবশ্য আগেকার কালে দেওয়ানজি বলা হয়। সে যাক, রাজত্ব বলে কিছু নেই, রাজা নামটি আছে। তো সেখানেই সম্প্রতি একটা ঘটনা ঘটায়। এরপরেও ট্যাপা মুখে তালা চাবি দিয়ে থাকবে? বলে উঠবে না, রানী মায়াবতীর অন্তর্ধান তো? ভদ্রলোক থমকে উঠে বলেন, কি করে জানলেন? এমকে একটু হেসে বলে, চমকাবার কিছু নেই, জ্যোতিষের ব্যাপার নয়। যে সোর্স থেকে পৃথিবীর সব খবর জানা যায় সেইখান থেকেই। আজকের কাগজেই বেরিয়েছে,
এই যে দেখুন না, বলে টেবিল থেকে কাগজখানা নিয়ে খুলে ধরে। ভদ্রলোক হতাশ গলায় বলেন, অথচ আমি দপ্তরের কর্মচারীদের বিশেষ করে নিষেধ করেছিলাম ঘটনাটা এক্ষুনি হই হই করে পাবলিককে না জানাতে। আর এ কিনা রাজ্য শুদ্ধ ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া। এমকে বলে, কিন্তু বারণ করার কি দরকার? বৃদ্ধা মহারানীর হঠাৎ অন্তর্ধান তো তোলপাড় করে খোঁজারই কথা। ভদ্রলোক ম্লানভাবে বলেন, সাধারণভাবে সেটাই ঠিক, কিন্তু রাজরাজরার ঘরে অন্য ব্যাপার, মান সম্মানের প্রশ্ন। ট্যাপা আবার সরব হেসে উঠে বলে, এর আবার মান সম্মানের কি আছে? সুন্দরী রাজকন্যা তো হারিয়ে যায়নি, 90 বছরের এক বুড়ি। ভদ্রলোক বলেন, বিপদ তো সেখানেই, রহস্য। শক্তপোক্ত কেউ হতো, ভাবা যেত নিজেই নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু যে মানুষ চলাফেরা করতে পারে না, তা সেই বিষয়ে একটু। এমকে তখন বলে, কিন্তু তার আগে বলুন তো ব্যাপারটা কি? আমরা এই 2 বন্ধু পাকে চক্রে গোয়েন্দা হয়ে বসেছি বটে, তবু এমন কিছু রাজ্যজানিত লোক নয়। পরিচয় তো আমরাই দিয়েছি, দেখলেন যুগল রত্ন টিকটিকি। তো সেই নর্থ বেঙ্গলে সামান্য 2 টিকটিকির নাম পৌঁছলো কি করে, তাও আবার রাজবাড়িতে? ভদ্রলোক একটু পিঠ সোজা করে বসেন, বলেন, তাহলে আসল ব্যাপারটা খুলে বলতে হয়, সে তো অনেক কথা। কিন্তু অনেক কথা না বলে তো উপায়ও নেই, যদি অবশ্য আমরা আপনার কোনো কাজে লাগি। ডাক্তারের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে আর ডিটেকটিভের কাছে সব কিছুই খুলে বলতে হয়। কিছু চাপতে যাওয়া মানেই নিজেরই ক্ষতি করা, এটা অসম্ভবই বলা চলে। আপনার হঠাৎ আমাদের মতো অজানা অচেনা তুচ্ছ গোয়েন্দার কাছে আসা, কি সূত্রে এলেন, এটা তো আগে শোনা দরকার। জানেন তো, গোয়েন্দাদের প্রথম কাজই হচ্ছে সকলকে সন্দেহ করা। কিন্তু সব আগে আপনাকে একটু চাটা না খাওয়াতে পারলে তো। ট্যাপার দিকে তাকায়, অর্থাৎ চায়ের দোকানটাই একটু জানান দে। বারান্দায় কি দাঁড়িয়ে একটু হাতছানি দিয়ে ডাকলেই চায়ের দোকানের ছেলেটা চলে আসে। এরা যাকে আদর করে নাম দিয়েছে দন্ত মানিক। এরকম এরা করেই থাকে মাঝে মাঝে। বাড়িতে তো চায়ের পাট নেই, অথচ অতিথি আসে। কিন্তু বলা মাত্রই ভদ্রলোক ব্যস্ত হয়ে বলে ওঠেন, না না, আমি সারা রাত ট্রেনে আসছি, স্নান করা হয়নি, বাসি কাপড় বদলানো হয়নি, আমার এখন 1 ফোঁটা জল খাওয়াও চলবে না। বুঝতেই তো পারছেন, সেকেলে মানুষ, এসব নিয়ম আমার মেনে চলা অভ্যাস। তাহলে আর কি করা? কিন্তু আপনার নামটা তো এখনো জানা হয়নি। আমার নাম রঘুনাথ ভট্টাচার্য। আসল বাড়ি কলকাতায়, কিন্তু আজ 50 বছর ওই নর্থ বেঙ্গলে। জীবন কেটে গেল ওই রাজবাড়িতেই। এখানে আপনার ফ্যামিলিও, মানে ছেলে মেয়ে? ছেলে মেয়ে? না বাবা, সেসব কিছু নেই। সংসার টংসার করার সময়ই হয়ে ওঠেনি। মা বাপ ছিল না, কাকা জ্যাঠারা তেমন। সে যাক, বলতে গেলে প্রায় বালক বয়সেই স্রেফ ভাগ্যান্বেষণেই কলকাতা থেকে ছিটকে চলে গিয়ে এখান সেখান ঘুরে ওই পাথরগুড়ি রাজবাড়ির দেউড়ির মধ্যে ঢুকে পড়ি। সেই অবধি ঢুকেই আছি। তারপর কাজে কাজে কোথা দিয়ে যে জীবনটা পার হয়ে এলাম। প্রথম দিকে রাজবাড়িতে খুব বোলাও দেখেছি। মহারাজা, মানে এই রানী মায়াবতীর ছেলে রাজা হরিন্দ্র নারায়ণ ছিলেন দুর্দান্ত ধরনের। হাতি শিকার ছিল তার একটা প্রিয় শখ। আরও কত কি শখই ছিল। আমাকে তার বেশ পছন্দ ছিল।
বছর আষ্টেকের বড় ছিলেন আমার থেকে, তবু সব ব্যাপারে আমাকে সহকারী করতেন। আবার সেরেস্তার ভারও আমায় দিয়ে বসেছিলেন। তা তিনি তো কবেই মারা গেছেন, খুব জোরে ঘোড়া ছুটিয়ে আস্তে আস্তে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গিয়ে। তার বিধবা স্ত্রী রানী পুষ্পলতাও অকালে চলে গেলেন। এখন যিনি রাজা জীবেন্দ্র নারায়ণ, তিনি হচ্ছেন রানী মায়াবতীর নাতি। অতি ভালো ব্যক্তি, বছর 40 বয়স, স্থানীয় লোকেদের খুব প্রিয় পাত্র। গেলবার নির্বাচনে এমএলএ হয়েছেন। ট্যাপা উসকুস করে বলে ওঠে, কিন্তু আমাদের খবরটা জানলেন কোথা থেকে সেটা তো। ওহ, দেখছেন তো, কথায় কথায়। কিন্তু বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে আপনাদের কাজের কোনো অসুবিধে ঘটাচ্ছি না তো? রাজবাড়ির মানুষ, আদব কায়দাটি জানেন ভালো। সে কিছু না, আপনি বলে যান। দেখো বাবা, দেখুন। এরা বলে ওঠে, থাক থাক, আপনি আমাদের তুমি করেই বলুন। বয়স্ক মানুষ, আপনি বলছিলেন অস্বস্তিই হচ্ছিল। তাহলে তাই বলি, কথা বলার সুবিধে। তাহলে বলি, আসলে ডিটেকটিভদের কাছে আসবো এমন কোনো মতলব নিয়ে আমি কলকাতায় আসিনি। এসেছিলাম অন্য উদ্দেশ্যে। এই যে তোমাদের বাড়ির সামনাসামনি এক জ্যোতিষী ঠাকুরের বাড়ি রয়েছে, দেখেছ তো নিশ্চয়ই? মহাযোগী, মহাসাধক, মহাজ্যোতিষী শ্রী ভাগ্যবাচার্য। ওরা হেসে ওঠে, সারাক্ষণই দেখছি অত বড় সাইনবোর্ড। তা তো দেখবেই, সামনাসামনি তো। তো উনি এখন আর কোনো কাজ করেন না, তা শুনেছ? ট্যাপামদনা দুজনে চোখ চাওয়াচাই করে বলে, করেন না বুঝি? না, বাড়ির লোক তো তাই বলল, অথচ ওর আশাতেই চলে এসেছি। আসলে উনি শুধু জ্যোতিষী নন, একজন মহা সাধকও। উনি হচ্ছেন আমার এক সম্পর্কের ভাগ্নির গুরুদেব। যখনই কোনো কাজ পড়ে কলকাতায় আসতে হয়, ওই ভাগ্নির বাড়িতেই উঠি। মামা বলে খুব ভক্তি যত্ন করে, তো তার মুখেই এর বিষয়ে শুনেছি। ভাগ্নি তো ওকে দেবতার মতো মনে করে। তো রানীমার হঠাৎ নিরুদ্দেশে যখন ভেবে অস্থির হয়ে যাচ্ছে সবাই, সহসা এর কথা মনে পড়ে গেল। মনে হলো একবার গণনা করিয়ে দেখলে কি হয়। ভাগ্নি যেমন বলে তাতে তো মনে হয় সঠিক বলে দিতে পারবেন। এই নিরুদ্দেশের কারণ কি, এখন কোথায় আছেন, বেঁচে আছেন কি না, তা আমার অদৃষ্ট। বাড়িতে বলল মস্ত এক অ্যাক্সিডেন্টের পর থেকে উনি আর কাজ করেন না। কিন্তু তার পরের ব্যাপারটা কি? ট্যাপার অধৈর্য প্রশ্ন, আমাদের খবরটা জানলেন কোথায়? সেই কথাই তো বলছি বাবা। ওর একটি ভাইপোই বোধ হয়, ওর কথায় বলল তো জেঠু। তো একটু যেন ইয়ার মার্কা ছেলে, তবে আমাকে খুব হতাশ হয়ে পড়তে দেখে বলল, জ্যোতিষ দেখিয়ে না হয় হদিশ পেলেন কেন গেছেন, কোথায় আছেন। জ্যোতিষ তো আর খুঁজে বার করে হাতে এনে দেবে না, তার থেকে গোয়েন্দা লাগান, কাজ হবে। তো সেই ছোকরাই তোমাদের কথা বলল। ওদের বাড়ির একটা দারুণ চুরির কেসের নাকি ফয়সালা করে দিয়েছ তোমরা। খুব সূক্ষ্ম বুদ্ধি, খুব দুঃখ, তাছাড়া খুব ভদ্র। তোমাদের লাগাতে পারলে। তা সেই ছোকরাই তোমাদের এই সাইনবোর্ডও দেখিয়ে বুঝিয়ে দিল সিঁড়ি দিয়ে উঠে কোন দিকে দরজা। তবে তোমরা যে এমন ছেলে মানুষ গোয়েন্দা, তা বলে দেয়নি। এখন আমাদের দেখে তেমন আস্থা আসছে না কেমন? না না, সে কি, এটা কি বলছো? শ্রী ভার্গবের বাড়ির লোক সার্টিফিকেট দিল। তাছাড়া তোমাদের দেখে এখন আমার বেশ ভালো লাগছে। তাছাড়াও ওই যে আমাদের ওখান থেকে এত দূরে, ওখানের কারোর কাছে এই ফাঁস হয়ে যাবে না।
এটি চাই আমি। জ্যোতিষীর কাছে আসাও জানাইনি কাউকে, বলে এসেছি হঠাৎ ভাগ্নির অসুখের খবর পেয়ে দেখতে আসছি। ওখানে সবাই জানে আমার আপন বলতে ওই ভাগ্নিটি। তাহলে কেসটা আপনি আমাদের হাতে দিতে চান? নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো 100 বার। রানীমার এই ব্যাপারে যে আমি কি মনের অবস্থায় আছি, শুধু তো হারিয়ে যাওয়া চিন্তা নয়, আরও এক মহা বিপদ এসে পড়েছে। ওনার নাতি, এখনকার মহারাজা রাজা জীবেন্দ্র নারায়ণের। ট্যাপার প্রতিজ্ঞা ভেস্তে যায়, বলে ওঠে, ঠাকুমা হারানোই তো যথেষ্ট বিপদ, আবার বাড়তি কি? বাড়তি কি জানো? রঘুনাথ অকারণ ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলে, রাজবাড়ির সকলে, এমনকি বাইরেও সকলেই ফিসফাস করছে এই অন্তর্ধানের ঘটনাটি নাকি জীবেন্দ্র নারায়ণেরই ঘটানো। সেই তো, এই সন্দেহ ক্রমেই ছড়াবে বই কমবে না, যতক্ষণ না রানীমার কোনো সন্ধান মিলছে। এমকে বলে, কিন্তু এ ধরনের সন্দেহের কারণ কি? এতে ওই এখনকার মহারাজা জীবেন্দ্র নারায়ণের লাভ কি? দেখো বাবা, পৃথিবীতে কুটিল লোকের অভাব নেই, আর কুটিলদের মগজই হচ্ছে সবচেয়ে উর্বর। কাজেই তাদের ধারণায় রাজা বাবু নাকি ওর ঠাকুমার এতদিন বেঁচে থাকায় দারুণ চটে যাচ্ছিলেন। বেঁচে থাকায় চটে যাচ্ছিলেন? তাদের মতে তাই। আসলে উনি নামে রাজাবাবু হলেও এখনো পর্যন্ত সর্বস্বের সর্বাধিকারিণী হিসেবে সমস্ত কিছুতেই তো রানীমার নাম। তার মত না নিয়ে বা তার সই না নিয়ে কোনো সম্পত্তি বেচা কেনা চলবে না। অর্থাৎ রাজাবাবু কর্তা হয়েও কর্তা নয়। এদিকে বয়স বেড়ে যাচ্ছে, কবে আর স্বাধীন হবেন? তাই কোথাও পাচার করে দিয়ে খুন করিয়ে ফেলার মতলব, এই ওদের বক্তব্য। ট্যাপা ব্যঙ্গের হাসি হাসে, বলে, লোকে এই রকম একটা বোকাটে গল্প বিশ্বাস করছে। জীবেন্দ্র নারায়ণ তো শুনলাম একজন শিক্ষিত লোক, পলিটিক্স করেন, তার বুদ্ধি নেই। তিনি এরকম একটা হাঁদা মার্কা ঝুঁকি নেবেন? এমকে মনে মনে বলে, ট্যাপারে, তোর যুক্তি টুক্তিগুলো তো ভালো, কিন্তু বাইরের লোকের সামনে এরকম বাজে ভাষায় কথা যে কেন বলিস? মুখে বলে, তা সত্যি বুদ্ধিমান লোক এমন কোনো কাজ করে না। রঘুনাথ ম্রিয়মান ভাবে বলেন, সে কথা কে বোঝে? আসলে মানুষ যাত্রা বড় হিংসুটে, বুঝলে? ওই যে উনি যে একটু বিশেষ বিশিষ্ট হয়েছেন, তাতেই অনেকে হিংসে ফেটে যাচ্ছে, তাই এমন কোনো গল্প বিশ্বাস করতে চাইছে। আর রাজবাড়ির মধ্যে যারা আছে, তাদের মধ্যে নিকট আত্মীয় বলে তো বড় কেউ নেই। জীবেন্দ্র নারায়ণের কোনো ভাই বোন নেই, একমাত্র ছেলে, বাপ জ্যাঠাও নেই। ওর বাবা হারীন্দ্র নারায়ণও ছিলেন ছেলে হিসেবে একমাত্রই। দুজন বোন আছেন, জীবেন্দ্রর পিসিরা, তারা দূরে দূরে থাকেন, নিজেরাই যথেষ্ট অবস্থাপন্ন, জীবনে আসেন না। রানী মায়াবতী মেয়েদের এই ব্যবহারে দুঃখ করেন এবং অভিমানে মেয়েদের কোনো সম্পত্তির ভাগ দেবেন না বলে উইল করে রেখেছেন। সম্পত্তি আর কত? এই তো বললেন রাজত্বই নেই। তা বটে, তাহলেও কি জানো বাবা, কথায় বলে বড় গোলার তলা। নেই নেই করেও দুটো চা বাগান আছে। নর্থ বেঙ্গলের মধ্যেই নানা জায়গায় গোটা কতক বাড়ি আছে। তীর্থস্থান হিসেবে বেনারসে মস্ত বাড়ি আছে। সেখানে আগে আগে খুব যাওয়া হতো সপরিবারে। তাছাড়া কালিম্পংয়ে বাড়ি, মংপুতে কিছুটা সিংকোনা চাষের জমি। যখন এসব সম্পত্তি করা হয়েছিল সামান্যই দাম ছিল। শিলিগুড়িতে যে বাড়িটা আছে, যেখানে গিয়ে ওঠা হয় যার যখন দরকার হয়, সেই বাড়িটাও কেনা হয়েছিল মাত্র 26,000 টাকায়। এখন নাকি 2.5-3 লাখ দাম। সে যাক,
এখন তো সবকিছুই 100 গুণ দামি হয়ে উঠেছে, শুধু মানুষের দামই নেমে যাচ্ছে। তা ওই যে বললাম, রাজবাড়িতে আপনজন বলতে কেউ নেই, থাকবার মধ্যে মাইনে করা লোক আর আশ্রিতরা, যাদের কাজ হচ্ছে যার খাবো পরবো আশ্রয়ে থাকবো তারই নিন্দে করব। তাই তলে তলে এইটে রটিয়ে বসেছে, আর লোকে বিশ্বাস করে বসছে। সাধারণ লোক অন্যের নামে নিন্দেটা খুব সহজে বিশ্বাস করে। এমকে বলে, তাহলে প্রবলেম হচ্ছে দুটো, এক হচ্ছে রানী মায়াবতীর অন্তর্ধান, আর অন্যটা হচ্ছে তার নাতির ওপরেই সন্দেহ ঘনীভূত হওয়া, তাই না? ঠিক তাই। জীবেন্দ্র নারায়ণ এতে এত বেশি মুষড়ে পড়েছেন যে ভাবনা হচ্ছে অশোকে টশোকে না পড়েন। ওর আবার একটা রাজনৈতিক দিক আছে, এই ধরনের প্রচারে তাতেও সুনামে কালি পড়বে, বিরোধী পক্ষ আহ্লাদে নাচবে। ট্যাপা মনে মনে ভাবে, মদনা বলে আমি বেশি কথা কই, আর এই বুড়ো ধরলে কথা থামায় কে? এবং মদনার দিকে তাকিয়ে বলে, কিন্তু এমকে এনার তো না খাওয়া হয়নি, জল পর্যন্ত না, এখন থামা দিলে হয় না? বাকি পরামর্শ না হয় পরে। রঘুনাথ যেন একটু বলতেই যান, তাই বলেন, কিন্তু আবার কোন সময় তোমাদের সময় হবে? ট্যাপা তাড়াতাড়ি মদনাকে একটা ইশারা করে নিয়ে বলে, আচ্ছা আমাদের খাতাটা দেখে বলছি, এমকে দেখো তো। মদনা এই ইশারা বোঝে, দেখানো তো দরকার তারা খুব বিজি। সে টেবিলে ড্রয়ার টেনে একখানা ডায়েরি বুক বার করে উলট পালট করে বলে, আজই বিকেলের দিকে তো হতে পারে, একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো, সে রাত 8টার সময়, 4টে থেকে 8টা ফ্রি, কালই বরং একেবারে ব্যস্ত। বিকেলে তাই বলছো? আচ্ছা, এখনই তাহলে ভাগ্নিকে গিয়ে জানাই, যাতে বেশি রান্না টান্না করতে বসে দেরি করিয়ে না দেয়। ট্যাপা হঠাৎ দয়ার অবতারের মতো বলে ওঠে, আপনি বয়স্ক মানুষ, রাতে ট্রেন জার্নির ধকলে টায়ার্ড, আবার খেয়ে উঠেই ছুটে আসবেন। আমরা তো বিকেলে বেড়াতে বেরোই, বলেন তো আমরাই চলে যেতে পারি। তোমরা? সুবিধে হবে? অসুবিধের কি আছে, ঠিকানাটা দিয়ে যান। রঘুনাথ কৃতার্থ গলায় বলেন, ঠাকুর মশাইয়ের ভাইপোটি ঠিকই বলেছিল, অতি ভদ্র। তা যদি যেতে পারো বাবা, তাহলে তো বেঁচে যাই। সে বাড়িতে আপনার মনের মতো প্রাইভেসি আছে? তা আছে। রঘুনাথ প্রসন্নভাবে বলেন, ভাগ্নি বিধবা মেয়ে, ছেলেপুলে নেই, শুধু একটা কাজের মেয়ে নিয়ে বাস। তা মেয়েটাকে ছুতো করে সরিয়ে দিলেই হবে। আর ভাগ্নি, সে তো আমার নিজের মেয়ের অধিক। তাহলে বলছো আমি এখন উঠবো? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার এখন নাওয়া খাবার দরকার। কি বলে যে তোমাদের ধন্যবাদ দেব বাবা? এমকে হেসে বলে, এখন আর ধন্যবাদের কি হয়েছে, যদি আপনার কোনো কাজে লাগি তখন দেবেন, এই যে এই কাগজটায়। রঘুনাথ চলে যাওয়ার পর এরা বারান্দায় এসে দাঁড়ায়, দেখে ভদ্রলোক বেরিয়ে যেন নিজেকে টানতে টানতে খানিক এগিয়েই মোড়ের মাথায় একটা রিকশায় চড়ে বসেন। সত্যি খুব টায়ার্ড। ঘরে ফিরে আসতেই ট্যাপা বলে ওঠে, মদনা, জগতে ট্যাপা হতভাগাই শুধু বেশি কথা বলে, কেমন? বুড়োর বকবকানির বহর দেখলি? তা দেখলাম, বলে মদনা একটু হাসে। আরও বকতো, বলতে গেলে তা জোর করেই ভাগালাম। দেখছো অবস্থা কাহিল, সারা রাত ট্রেনে এসেছে, এত বেলা অবধি নাওয়া খাওয়া নেই। বকবকানিতে আমাদের কিন্তু কিছু লাভ হলো, ওর মধ্যে থেকেই সেই রাজবাড়ির অনেকখানি ছবি দেখতে পাওয়া গেল। তবে অবশ্য কাজটা আমাদের দেবেই এমন সঠিক নিশ্চয়তা নেই। ভদ্রলোক তো ডিটেকটিভের সন্ধানে আসেননি,
এসেছিলেন গণৎকারের সন্ধানে। তো ওনার সেই ভাগ্নি না ভাইজিটি যদি আবার নতুন কোনো গণৎকার সাপ্লাই করে বসেন তাহলেই তো হয়ে গেল। তা যা বলেছিস মন্না, ইয়ে এম কে। থাক না, সাবেক নামটাই না হয় চলুক এখন, বাইরের কেউ তো নেই। বলছিস? ভালো। তা একটা মজার ব্যাপার দেখলি মদনা, স্ত্রী ভার্গবের সেই মস্তান মার্কা ভাইপো আমাদের সার্টিফিকেট দিয়ে লোকটাকে ঠেলে এখানে পাঠিয়ে দিয়েছে। তাজ্জব! মানুষ যাত্রায় তাজ্জব রে ট্যাপা, নইলে ভাব। আবার বেল বেজে উঠল। এই দেখো, আবার নতুন কোনো ক্লায়েন্ট নয় তো? আজ দিনটা দেখছি পয়মন্ত, বলে ট্যাপা দরজা খুলতে এগোয়। তোর যে দেখছি ভারী অহংকার বেড়ে গেছে, এক্ষুনি আবার নতুন ক্লায়েন্ট আসবে, হয়তো ওই ভদ্রলোকই আবার কিছু বলতে। তা ঠিক, তা না হলেও এমকের আন্দাজটা খুব ভুলও নয়। তিনি না হলেও তার সংক্রান্ত ব্যাপার। এসেছে শ্রী ভার্গবের বাড়ির কাজের ছেলেটা, হাতে একটা বাঁশের হ্যান্ডেল দেওয়া আদিকাল মার্কা কালো ছাতা। এক গাল হেসে ছেলেটা বলে, একটা বুড়ো মতন ভদ্রলোক এসেছে না এখানে, এইটাও বাড়িতে ফেলেছিল। সে ভদ্রলোক তো এইমাত্র চলে গেল। চলে গেছে? এখন উপায়? উপায় আর কি, যেমন হাতে নিয়ে দোলাচ্ছ তেমনি দোলাতে দোলাতে ফেরত নিয়ে যাও। ওরে বাবা রে, তাহলে আর রক্ষে আছে? এই ছাতাই দাদাবাবু আমার পিঠে ভাঙবে। ভাঙলে ভাঙবে, আমাদের কি? ছেলেটা বলল, হায় হায়, নিজের দোষেই গো। বুড়ো যখনই চলে এলো দাদাবাবু তখনই বলল, যা যা দিয়ে আয়। তো আমি যাই যাই করে হাতের কাজ সারতে সারতে ভাবলাম, বক বকন্তরে বুড়ো ও বাড়ি থেকে কি আর সহজে উঠবে? কাজগুলো সেরেই যাই। এমকে বলল, তা তোমার আন্দাজটা নেহাত ভুল নয়। তিনি এতক্ষণই বক বকাচ্ছিলেন, এই মাত্র গেলেন, কি আর করবে? হে দাদাবাবুরা, এটা আপনাদের ঘরে রেখে দাও। যদি আবার আসবেই, এ কথা কে বলেছে? আগে আপনারা তো টিকটিকি, টিকটিকি পুলিশের কাছে কি আর একবার এসে কাজ মিটে যায়? আমরা পুলিশ নই। তা নামে না হলেন, কাজে তো এলোপ্যাথিও ডাক্তার, হোমিওপ্যাথিও ডাক্তার। লোকে তারে গণ্য করে না বলে কি আর তাদের চিনির গুলিতে কাজ হয় না? খুব কাজ হয়। আমার তো সেবার এসা পেট ব্যথা, ডাক ছেড়ে কাঁদছি। ট্যাপা বলল, তুমিও তো কম বক বকাচ্ছ না। যাও বাবা, তোমার ছাতা নিয়ে সরে পড়ো। দাদাবাবু ছাল ছিঁড়ে নেবে। নিলে নেবে, দোষ করলেই শাস্তি আছে। আপনি তো বাবু খুব নিষ্ঠুর। তো আপনারাই তো আমাদের বাড়িতে দাদু ঠাকুর ঘরে চুরির চোর ধরলে, তখন তো এমন দেখি নাই। তখন দেখোনি, এখন দেখো। এই বিটকেল ছাতাটা আমাদের এখানে রাখবো কোথায়? তোমাদের পেল্লায় বাড়ি 100টা ইঁদুর, বেড়াল, ছুঁচো, ব্যাঙ আশ্রয় নিয়ে দিব্যি লুকিয়ে থাকতে পারে, ওটাও থাকবে। তা যা বলেছেন, আছেও। তবে এটা নিয়ে বিপদ, দাদাবাবু দেখতে পেলে। এমকে বলে, তবে না হয় রেখেই যাও, এত যখন ভয়। ট্যাপা চোখ পাকিয়ে বলে, কোথায় রেখে যাবে শুনি? ও আর কোথায় রাখবে, আমি খাটের তলায় টলায় কোথাও। ছেলেটা আবার একগাল হেসে ছাতাটা দরজার পাশে দাঁড় করিয়ে রেখে চলে যায়। দরজাটা বন্ধ করে ফিরে আসতেই ট্যাপা বলে, তোর দেখছি বড্ড মায়া, বুড়ো আবার আসবে। আরে আমরাই তো যাব আজ বিকেলে। কি ওই পেঠেঙে কেলে কুচ্ছিত ছাতাটাকে হাতে করে বাসে উঠতে হবে? আমি তাহলে যাব না, তুই একা যাস। আরে বাস, তুই তো বেশ বাবু হয়ে উঠেছিস রে ট্যাপা। ট্যাপা গম্ভীর হয়ে বলে, বাবু নয়, সভ্য সুন্দর হওয়ার চেষ্টা করছি।
কিন্তু ছাতাটাকে ঘরে নিয়ে এসে এমকে যে আরও কিছু তথ্য আবিষ্কার করে ফেলল। ছাতাটা একবার খুলে দেখতে গিয়ে তার মধ্যে থেকে টুপ করে পড়ল আর কি একটা কাগজ, একটা ট্রেনের টিকিট, যেটাতে রঘুনাথ গতকাল শিলিগুড়ি থেকে হাওড়া এসেছে। সেকেন্ড ক্লাস টিকিট। অনেকের এমন অভ্যাস থাকে, ছাতা মুড়ে রাখার পর টুকটাক কিছু কাগজপত্র কি রুমালখানাও তার খাঁজে ফেলে রাখে। এমকে বলল, টিসি, একটা জিনিস দেখলি? রাজবাড়ির দেওয়ানজি, কিন্তু রেলগাড়িতে থার্ড ক্লাসে। এখনকার ভাষায় অবশ্য সেকেন্ড। তা যাই হোক, লোকটা মিতব্যয়ী। ছাতাটাও দেখেছিস? দু জায়গায় তালি মারা, কালো ছাতার সাদা তালি। দেখে লোকে হাসবে তা খেয়াল নেই। টিসি বলল, রঘুনাথবাবু বললেন তো পাথরগুড়ি, অথচ টিকিট তো দেখছি শিলিগুড়ি থেকে। ওখানেও তো রাজাদের বাড়ি আছে বললেন, সদর জায়গা, হয়তো কিছু কেনাকাটা করে তবে বেরিয়েছে। ওহো, এই যে আর একটা কি, হ্যাঁ ঠিক বলেছিস, শিলিগুড়ির কোনো একটা দোকানের ক্যাশ মেমো। একজোড়া কেডস কেনা হয়েছে। পায়ে কি পরা ছিল রে? দেখিনি, বাইরে ছেড়ে রেখে ঘরে ঢুকেছিল। তার মানে কলকাতায় আসতে একজোড়া জুতো কিনতে হয়েছে। আগেরটা নিশ্চয়ই অচল অধম হয়ে গিয়েছিল। রাজবাড়ি, নামের কি অহংকার। এমকে বলল, যদিও গোয়েন্দা শাস্ত্রের নিয়মই হচ্ছে সব থেকে নিরীহ আর নিঃসন্দেহ লোককেই আগে সন্দেহ করা, তবে মনে হচ্ছে লোকটা বোধহয় সত্যি নিঃসন্দেহ। ছাতা নিয়েই যাবি? যাব না, বাসে নাই গেলাম, একটা না হয় অটো নেওয়া যাবে। ওই পচা এক ছাতার জন্য গ্যাট কচ্ছা? বুড়োর ওপর তুই চটে আছিস মনে হচ্ছে। তা ঠিক নয়, তবে ভক্তি তো আসছে না। এরকম দিন দরিদ্রের লোক কি এমন কেস দেবে? তবু আর একটা এক্সপিরিয়েন্স হবে। এই তো বললি দিনটা পয়মন্ত, একটা তালি মারা ছাতার খোঁচা খেয়েই মেজাজ বিগড়ে মত বদলে গেল। ট্যাপা হেসে ফেলে বলে, আচ্ছা বাবা আচ্ছা, ওই তালিমারাকে গাড়ি চড়িয়ে তার মালিকের কাছে পৌঁছে দেব। তো ঠিকানা লেখা কাগজটা কই, দেখি সে কোথায়। কিন্তু দেখা মাত্রই ট্যাপার চোখ গোল গোল হয়ে আসে। মনা, কি রে, এটা কি ম্যাজিক না দৈব? কি রে বাবা, ঠিকানা দেখছিস? হ্যাঁ, এই তো 16-3 হরিশ। বলি, আগে কোথাও দেখেছিস সে ঠিকানা? আগে? হ্যাঁ রে, দেখেছি মনে হচ্ছে যেন। কার বলতো? এই যে, বলে ট্যাপা সেই খবরের কাগজখানা তুলে ধরে দেখায়। সেই ভাড়ার ফ্ল্যাটের বিশদ জানবার যোগাযোগের ঠিকানা। তার মানে সকালে যেখানে যাচ্ছিলাম যাওয়াটাও পণ্ড হয়ে গেল। তবে বলা হবে না ম্যাজিক কিংবা দৈব। তা ট্যাপা মদনার এতদিনের জীবনটাই তো ম্যাজিক কিংবা দৈবের যোগাযোগ। ছাতাটা ফেরত পেয়ে রঘুনাথ যেন হারানিধি পেলেন। ছাতাটি নাকি তার একটি বিশেষ স্মৃতিমণ্ডিত। বলে উঠলেন, এর থেকেই আশা হচ্ছে সূচনাটা শুভ। হয়তো ও হারানো রানীমাকে তোমরাই উদ্ধার করে দিতে পারবে। ট্যাপা বলে ওঠে, তাহলে আমরা সেখানে যাচ্ছি? নিশ্চয়ই যাবে তো অবশ্যই, তবে ঘটনাটি এমনভাবে ঘটাতে হবে যেন আমার সঙ্গে কোনো যোগসূত্র নেই। আমি আলাদা যাব, তোমরা আলাদা যাবে। সেটা কিরকম করে হবে? আপনার সঙ্গে যাওয়াই তো সুবিধে। আমরা হঠাৎ গিয়ে পড়লে কে আমাদের পাত্তা দেবে? হয়তো দেউড়িতে ঢুকতেই দেবে না। সেটাই তো গোপন পরামর্শের। অতঃপর সেই পরামর্শ। রাজবাড়ির যারা স্বয়ং রাজা জীবেন্দ্রনারায়ণকে সন্দেহ করছে, তারা নাকি জীবেন্দ্রনারায়ণের প্রতি
একান্ত স্নেহশীল এই রঘুনাথ ভট্টাচার্যকেও সন্দেহের চোখে দেখছে। তাদের ধারণা রঘুনাথের যোগসাযোগেই জীবেন্দ্রর এই ঠাকুমা অপহরণ কাণ্ড। এমকে বলে, কেন বলুন তো? কেন আর, স্বর্গত রাজা হরীন্দ্রনাথের সঙ্গে বন্ধুত্ব সূত্রে ও আমার পুত্র তুল্য স্নেহভাজন বলে। এখন আমি যদি ভাগ্নির অসুখ ছুতো করে হঠাৎ কলকাতায় চলে এসে একজোড়া গোয়েন্দা নিয়ে গিয়ে হাজির হই, সন্দেহ আরো গভীর হবে না? তা হতে পারে বটে। হতে পারে নয়, হবে। কাজেই ব্যবস্থা হয়। রঘুনাথ যেমন ফেরবার আগামীকালই ফিরে যাবেন, ভাগ্নি ভালো আছে বলে। আর জোড়া গোয়েন্দা যাবে পরদিন ভ্রাম্যমান শখের গোয়েন্দা হিসেবে, যেন কাগজে খবরটা পড়ে কৌতূহলী হয়ে এসে পড়েছে এবং খোঁজ নিতে চাইছে। এই অবস্থায় রঘুনাথ তার প্রবল বিরোধিতা করবেন, ঢুকতে দিতে চাইবেন না, এমনকি এদের তুচ্ছ তাচ্ছিল্য করবেন আর আপত্তি জানাবেন। তখন সন্দেহকারীদের সন্দেহ আরও জোরদার হবে। রহস্য ফাঁস হয়ে যাবার ভয়ে দেওয়ানজি এমন করছেন। কাজেই তারাই গোয়েন্দাদের রাজপ্রাসাদে প্রবেশের পথ সুগম করে দেবে। বাহ, আপনার মাথাটিতেও তো কম আইডিয়া খেলে না দেওয়ানজি। রঘুনাথ একটু হেসে বলেন, ওই মাথাটির চড়েই 3 পুরুষের প্রিয় হয়ে রয়েছি বাবা। বেশ চলছিল, হঠাৎই যে কোথা থেকে কি এক দুর্ঘটনা এসে হাজির হলো। তাহলে ওই কথাই রইল। তো যাবার খরচাটা আজ এখনই দিয়ে রাখি? এমকে এবার বলে, না না, সে পরে হবে। টিসি গম্ভীরভাবে বলে, বা না দিতে পারলে উনি স্বস্তি পাবেন কেন? এমকে হেসে বলে, এমনও তো হতে পারে রাহা খরচটি নিয়েও আমরা গেলাম না, মানুষকে বিশ্বাস কি? রঘুনাথ বলেন, তা ঠিক, মানুষকে বিশ্বাস নেই, আবার মানুষকেই বিশ্বাস করতে হয়। না করলে পৃথিবী চলে না। সকলেই তো আর লোভী নয়। এই যে আমার ভাগ্নি। রঘুনাথের এই ভাগ্নিটি গোয়েন্দা যুগলকে চা জলখাবার খাইয়ে অতিথি আপ্যায়িত করছেন। রোগা কালো আধা বয়সী বিধবা, ছেলে মেয়ে নেই, একাই থাকেন, মাত্র একটি কাজের মেয়ে নিয়ে। তার সম্পর্কেই কিছু জানবার জন্য অনেকক্ষণ থেকে উসখুস করছিল ট্যাপা। যোগাযোগের ঠিকানাটা তো এটাই, তাই এখন ফস করে বলে বসে, আচ্ছা, আজ সকালে কাগজে একটা 1 তলার ফ্ল্যাট ভাড়ার অ্যাডভার্টাইজমেন্ট দেখলুম, ঠিকানাটা যেন। সেই কথাই তো বলছি বাবা। এই শান্তি শ্বশুরের বাড়ি তরুণ এই অংশটি পেয়েছে, কিন্তু বলে একা মানুষ এতটা দরকার কি? শুধু সিঁড়ি দিয়ে উঠতে মেজে 9 ফ্লোরের ঘরখানাতেই থাকতে পারে। পাশের প্যাসেজে আলাদা বাথরুম টাথরুমও রয়েছে। বাড়িটা ভাড়া দিলে ওর নিজের খরচটা ভালোভাবে চলে যাবে। এখন তো ভাড়াটারা বেশি হয়েছে। তো ওর একটা হতভাগা দেওর নাকি ফট করে না জিজ্ঞেস করে না কিছু পেপারে এক বিজ্ঞাপন দিয়ে বসেছে। মতলব মোটা টাকা সেলামি আদায় করবে। বোঝো ব্যাপার। শান্তি ওতে খুব নারাজ। তো দেওর বলে কিনা, তোমার যদি এত ধর্মজ্ঞান তুমি নিও না, সেলামিটা আমিই নেব। বাড়িটা তো আমার বাবারই। সেই নিয়ে আজ কথান্তর। পাশের অংশটা তার, পাশাপাশি দরজা। খদ্দের এলে সে পুরুষ মানুষ আগেই তো কথা কইতে বসবে। শান্তি বলে অন্যায় সুযোগ নিয়ে বাড়তি টাকা নেব, তা হয় না। দেওর অবশ্য আলাদা, তবু মানতে হয়। সে বলে কিনা এ বাড়ির জন্য লোকে 15-20 হাজার সেলামি হাসতে হাসতে দেবে, ছাড়া হবে কেন?
অথচ সে লোক নানা বিজনেস করে কত কত টাকা রোজগার করে, আর এই শান্তির রোজগারের লোক নেই। স্বামীর অফিস থেকে পাওয়া সামান্য পেনশন থেকেই যা পায়। তবে বাজার আগুন, তাই বাড়িটা ভাড়া দেওয়ার কথা তুলেছিল। ট্যাপা রেগে বলে, তো উনি তো মালিক। সেই তো কথা। তবে জগতে চোর যার মুলুক তার, নইলে। ট্যাপা মনে মনে ভাবে। হলো আরম্ভ। তাড়াতাড়ি বলে, আচ্ছা দেওয়ানজি, ওই কথাই রইল। আপনি কাল রওনা দিচ্ছেন, আমরা পরশু। আপনি আর আমরা কেউ কাউকে চিনি না, জীবনে দেখিনি, তাই তো? হ্যাঁ, আর আমি তোমাদের বিরোধী পার্টি। হ্যাঁ, মনে থাকবে তো? তখন কিন্তু আপনি আগে। সেই 16-3 হরিশ মুখার্জি রোড থেকে বেরিয়ে খানিকটা চলে এসে ট্যাপা বলে, এমকে, কি বুঝলি? এখনো বুঝে ফেলা শেষ করে ফেলিনি। রাজবাড়িতে গিয়ে আমরাই গুম খুন হয়ে যাব না তো? গোয়েন্দাদের তো সবসময় সে রিস্ক নিয়ে কাজ করতে হয় রে। আচ্ছা, যদি ফিরে আসি, ওই শান্তি দেবীকে মাসিমা ডাকতে শুরু করব? এমকে হেসে ফেলে বলে, যা শুনলি তাতে তো ওকে মাসিমা পিসিমা ডাকার দরকারই নেই। প্রবলেম সেই দেওর না কি জানো, তাকে কি ডাকবি? কাকু, জেঠু, দাদু, মামু? রাতে ট্রেনে চেপে সকালে শিলিগুড়ি স্টেশনে নেমে ওয়েটিং রুমে স্নান টান সেরে ঝকঝকে হয়ে একটা পছন্দসই রেস্টুরেন্টে ঢুকলো ওরা। শিলিগুড়িটাই এখন নর্থ বেঙ্গলের যত ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। স্টেশনের ধারে কাছে বা দূরপাল্লার বাস গুমটির কাছাকাছি অনেক হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, গমগমে জায়গা। এমকে, আমাদের নামের কার্ড দুটো সঙ্গে আছে? জিজ্ঞেস করলো টিসি। এমকে বলল, আছে। আচ্ছা, রাজবাড়ির ব্যাপার তো, যদি জেরা করে পুরো নামটা জানতে চায়? সে তো তোর কি একটা মুখস্থ করা আছে না? তা আছে, মলয় কুমার দাস আর তপন চন্দ্র পাল। সেটাই বলবো? দরকার পড়লে তাই বলবি। আচ্ছা, বুড়োকে তোর সত্যি ভালো লোক বলে মনে হয়েছে? মনে হবার কথা আগে ভাগে বলতে নেই রে টিসি। নিজেকে সব রকম ধারণা মুক্ত করে রাখা উচিত। পারিস ও বাবা, আমারও তো অঙ্ক আসে না। তা না সুখ, তোর বুদ্ধিটা আসে। রেস্টুরেন্টের বয় ছোকরা ওদের কাছে এসে কি লাগবে জিজ্ঞেস করার সময় কেমন যেন মিটি মিটি হাসে, তারপর খাবার আনতে চায়। টিসি গলাস্বর নামিয়ে বলে, ছেলেটা ওভাবে হাসলো কেন বলতো? কি জানি, অকারণ হাসা হয়তো ওর একটা রোগ। না, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। চল এখান থেকে পালাই। পাগল নাকি? আমরা কি আসামি তাই পালাবো? ভয়ের কি হলো? ও হাসলো কেন? ততক্ষণে ছেলেটা খাদ্য সামগ্রী সাজিয়ে ট্রে নিয়ে হাজির। এমকে আর চোখে একবার টিসিকে দেখে নিয়ে বেশ চড়া গলায় ছেলেটাকে বলে, তুমি আমাদের দেখে তখন হাসলে কেন? ছেলেটা একদম ছেলে মানুষ, একটু ভয় পেয়ে বলে, কই না তো, হাসি নাই তো। নিশ্চয়ই হেসেছ, আমরা দেখেছি। বলো কেন হেসেছ? ছেলেটা দেখে আরও লোক ঢুকে আসছে, ভয় পেয়ে তাড়াতাড়ি বলে ফেলে, দোষ হয়েছে স্যার, আপনাদের দেখে আমার। ততক্ষণে একটা দল ঢুকে পড়ে টেবিল দখল করেছে। এরা খেয়ে বিল মিটিয়ে চলে আসে। বাইরে বেরিয়ে এমকে বলে, দেখলি তো টিসি, অকারণে আতঙ্কিত হতে নেই। তা জানলুম, তবে তোতে আমাতে জুটি খুব বেমানান। তুই তাল গাছ আর আমি বেগুন গাছ। আরে ওটাই তো মজার, লোকের মনে থাকার মতো। তুই কিন্তু আমায় অ্যাসিস্ট্যান্ট বলবি, দুটোই গোয়েন্দা, এটাও বেমানান। গোয়েন্দার একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে, আর সে খুব বোকা হবে আর বোকামি করবে, এটাই নিয়ম। ঠিক আছে বাবা, সেই নিয়মেই চলবো।
তবে কতটা পর্যন্ত বোকামি করা চলবে সেটা ভেবে ঠিক করে রাখিস। অনেক ধকল সয়ে এরা যখন রঘুনাথ ভট্টাচার্যের ডিরেকশন মিলিয়ে রাজবাড়ির দরজায় এসে পৌঁছলো তখন বিকেল পড়ে এসেছে। মস্ত রাজবাড়িটাকে যেন একটা ছায়া দৈত্যের মতো দেখতে লাগলো। পুরনো তো, বহুদিন রং টং হয়নি তা বোঝা যাচ্ছে, তবু মরা হাতি লাখ টাকা। সামনে লন, লম্বা টানা মার্বেল পাথরের বেশ গোটা কতক সিঁড়ি দিয়ে উঠলে তবে বারান্দা, তার উপর মোটা থাম। দরজাগুলো বেশ বিশাল বিশাল। গেটে দারোয়ান। এমকে বেশ সপ্রতিভভাবে তার কাছে চলে এসে বলে, রাজা বাহাদুর আছেন? কাহা সে আয়া হ্যায়? কলকাতা সে। কন কাম? এমকে নিজের নামের কার্ডটা বার করে বলে, রাজা বাহাদুর কো ভেজ দিজিয়ে। লোকটা একটা হাঁক ছাড়ল, তার মানে গেট ছেড়ে নড়বে না। কোনখান থেকে যেন একটা রোগা প্যাকাটি কোলকুচো আধবুড়ো লোক বেরিয়ে এলো। ওদের দুজনকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে বলল, কি চাই? গলার স্বরটা যেন খোনা খোনা, বোধহয় নসি নেওয়ার ধাত। কার্ডটা এগিয়ে দিয়ে ওরা বলল, রাজা বাহাদুরের সঙ্গে দেখা হতে পারে? লোকটা কার্ডের দিকে না তাকেই একবার ওদের আপাদ মস্তক চোখ বুলিয়ে বলে, হ্যাঁ, একেবারে রাজা বাহাদুরের সঙ্গে আশা তো কম নয়। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার শখ। কর্মপ্রার্থী তো, আমি ম্যানেজার, সব খবর আমার কাছে। এখানে কোনো চাকরি টাকরি খালি নেই। ধবধবে জামা প্যান্ট পরা বলেই যে ম্যানেজার বাবু সমীহ করতে বসবেন তার কোনো মানে নেই। ও আজকাল রিক্সাওয়ালারাও পড়ে, তাই ম্যানেজার বাবুর এমন রাজাই চাল। ট্যাপা এত সহ্য করবে? বলে উঠবে না, রাজবাড়ির যা জেল্লা দেখছি তাতে তেমন আশা কেউ করবেও না। কলকাতা থেকে আমরা এই পাথরগুড়িতে চাকরির খোঁজে এসেছি। হ্যাঁ, রাজা বাহাদুরের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করা যেত। লোকটা হঠাৎ কি ভেবে একটু থতমত খায়। ভাবে হয়তো, কি জানি, রাজা বাহাদুরের চেনা লোক নয় তো। তবু কথায় ডাঁট ছাড়ে না। বলে, চাকরির খোঁজে লোকে কলকাতা থেকে আফ্রিকার জঙ্গলে যায়, তো আসার হেতুটা বলবেন তো? গেটের বাইরে দাঁড়িয়ে মদনা ট্যাপার জ্বালায় নিরুপায়ভাবে দাঁড়িয়েছিল। এখন শান্ত গলায় বলল, তোমার কার্ডটা দাও টিসি, হেতুটা বুঝতে পারবেন। বার করে দেয় ট্যাপা। লোকটা এখন দুটোই দেখে। দেখে অস্ফুটে বলে, ডিটেকটিভ? কে ডেকেছে, রাজা বাবু না? এখন মদন হাল ধরে, বলে, ডাকেনি কেউ, আমরা নিজেরাই এসেছি। আসলে গোয়েন্দাগিরিটা আমাদের পেশা নয়, শখের নেশা, অ্যামেচারও বলতে পারেন। কদিন আগে কাগজে একটা খবর দেখেছিলাম, পাথরগুড়ির রাজপ্রাসাদের মধ্যে থেকে রানী মায়াবতীর অন্তর্ধান। ব্যাপারটা কি জানতে পারা যায় কিনা খেয়াল হলো, চলে এলাম। তা রাজবাড়ির অভ্যর্থনার যা বহর দেখছি। আচ্ছা, নমস্কার। এখন শুটকো ব্যস্ত হয়ে বলে ওঠে, আহা, সে কি, যাবেন কি? কাগজে বেরিয়েছিল, জানতেও পারিনি। এই রকমই সব ব্যবস্থা। কোন কাগজে বেরিয়েছিল? দৈনিক লোকবার্তা। রানীর বয়স 90 দেখেই একটু কৌতূহল হয়েছিল। আহা, যাচ্ছেন কেন? আসুন, ভিতরে আসুন, শুনি ভালো করে। বিজ্ঞাপন দিলাম, 1 কপি পাঠাবি তো? তা পাঠায়নি, দেখলামও না। এমকে বলে, দেখতে পারেন, আমাদের সঙ্গে আছে কপিটা। এরপর শুটকো অভ্যর্থনা কাকে বলে তা দেখিয়ে এদের ভিতরে নিয়ে এলো। সেই টানা লম্বা সিঁড়ির একধার দিয়ে উঠে পাশের একটা ঘরে এনে বসিয়ে বলে, এইটা আমার অফিস ঘর। রাজবাড়ির কাজকর্ম সবই আমার ঘাড়ে। আরও একজন আছেন বটে আমার ঘাড়ের ওপর,
তবে তিনি কেবল রাজা বাবুর দেখভাল করেন। এরা বুঝে ফেলে ইনি দেওয়ানজি রঘুনাথ বাবুর সেই বিরুদ্ধ পার্টির একজন, নেতাও হতে পারেন। অফিস ঘর বলতে গৌরবের কিছু নেই। 100 বছর বয়সের ছাপ মারা চেয়ার, টেবিল, আলমারি। ঘরে এসে বসে কাগজটা উল্টে পাল্টে দেখে শুটকো বলে, এইটুকু খবরের জন্য অতগুলো টাকা নিল? খবর ছাপতে আবার টাকা নেয় নাকি? ট্যাপা বলে ওঠে। শুটকো বলে, কি জানি, আমার কর্মচারীটি তো আমায় বোঝালো এরকম খবর ছাপতে টাকা নেয়। তা আপনারা তো বললেন শখের গোয়েন্দা, টাকা ফাঁকা নেন না। এমকে আর টিসি অলক্ষ্যে একবার চোখাচোখি করে। রঘুনাথ তো আশ্বাস দিয়ে রেখেছেন, খরচ যা লাগবে দেবেন, সমস্ত রকম সুবিধে করে দেবেন, এবং সাফল্য লাভ করতে পারলে মোটা দক্ষিণা। তাই ঘাড় নেড়ে বলে, না। বাহ, বেশ তো, তার মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো? তা বলতে পারেন, তবে ঘর ছেড়ে বেরিয়ে চলে এলে ওই বোনের মালিকের কাছে থেকে খাওয়া শোয়াটা নিতে হয়। তার মানে? বোনের মালিক মানে অনুসন্ধান চালাতে যে কদিন লাগবে সে কদিন এ বাড়িতে থাকতে খেতে দিতে হবে, আলাদা আর একটা স্নানের ঘর ছেড়ে দিতে হবে। এইটুকু আমাদের চাহিদা। শুটকো বলে, আহা, বিলক্ষণ, সে তো নিশ্চয়ই। আর এখন যতই পর্তিদশা হোক, তবু রাজবাড়ি, এখানে দুজন অতিথির খাওয়া থাকা কোনো সমস্যাই নয়। একতলা দোতলায় দেদার ঘর পড়ে আছে চাবি বন্ধ, 3 তলাতেই যা কড়াকড়ি। তো দোতলা একতলা দুই আরামের। দোতলায় যেমন ঘরের পাশে চওড়া বারান্দা, একতলায় তেমনি ঘরের পাশে বাগান, দুয়েতেই হাওয়া উড়িয়ে নিয়ে যায়। আহা, রানীমাকে যদি খুঁজে বার করতে পারেন। লোকটার এমন ভাব যেন কোণে দেখার ঘটকালি করছে। এখন সন্ধ্যা হয়ে গেছে। শুনছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে রানী মায়াবতীর অন্তর্ধান রহস্যের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।